উত্তাল সময় পেরিয়ে সংসদের পথে বাংলাদেশ, প্রতিশ্রুতির ফুলঝুরি বাস্তবায়নের প্রত্যাশায় লাল সবুজের মানুষেরা। নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের গেজেট প্রকাশ আগামী 16 থেকে 17 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে শপথ, জানালেন প্রেস সচিব। আজ পহেলা ফাল্গুন, বসন্ত আর ভালোবাসায় রাঙাবে প্রাণ প্রকৃতি, শাহবাগের ফুলের দোকানে বাড়ছে ভিড়। ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে সবচেয়ে ভালো বিষয়, মন্তব্য ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সম্ভাবনা। এবং 15 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। বৃষ্টিতে ভেস্তে যাওয়ার শঙ্কা ভারত পাকিস্তান মহারণও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। ক্ষমতার রদবদল, অন্তর্বর্তী শাসন, দলীয় পুনর্গঠন, নাগরিক অংশগ্রহণ এবং নির্বাচন প্রক্রিয়ার আয়োজন, সব মিলিয়ে গেল 1.5 বছর ছিল বাংলাদেশের গণতন্ত্রের অগ্নিপরীক্ষা। দীর্ঘ প্রবাস শেষে দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্ব, জামায়াতের পুনরাগমন এবং তরুণ শক্তির সক্রিয়তা এই যাত্রাকে বহুমাত্রিক ও ঐতিহাসিক করেছে। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং ভোটের মাধ্যমে জনগণের অধিকারের প্রত্যাশা পূরণ হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের নতুন এক অধ্যায় রচনা করেছে। এই 1.5 বছরের গণতান্ত্রিক যাত্রার গল্প শোনাবেন নিলয় দাস। 2024 সালের 5 আগস্ট থেকে 2026 সালের 12 ফেব্রুয়ারি, এই 1.5 বছর ছিল পুনর্গঠন, প্রতিদ্বন্দ্বিতা, বিতর্ক আর প্রত্যাশার মিশেলে এক জটিল গণতান্ত্রিক যাত্রা। এই সময়টাতে বাংলাদেশ দেখেছে ক্ষমতার রদবদল, অন্তর্বর্তী শাসন ব্যবস্থা, নির্বাচন ও গণভোটের আয়োজন, দলীয় পুনর্বিন্যাস, নাগরিক সমাজের উচ্চকণ্ঠ ভূমিকা এবং আন্তর্জাতিক নজরদারি। গণতন্ত্রের পথ চলায় এই অধ্যায়টাই একদিকে আশাবাদের, অন্যদিকে অগ্নি পরীক্ষার। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয় তা দ্রুতই একটি অন্তর্বর্তী কাঠামোর দিকে গড়ায়। সেই প্রেক্ষাপটে দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া আয়োজনের ঘোষণা আসে। এই সময়কালে প্রধান চ্যালেঞ্জ ছিল আস্থা পুনর্গঠন। অসংখ্য আন্দোলনের চাপেও দমে যায়নি অন্তর্বর্তী সরকার। প্রথম পর্যায়ে রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল সংস্কার আলোচনা। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা কাঠামো নিয়ে নানা প্রস্তাব, প্রতিপ্রস্তাব আসে। নাগরিক সমাজ ও তরুণদের অংশগ্রহণে আলোচনার পরিসর বিস্তৃত হয়। ক্রমেই বাড়তে থাকে রাজনৈতিক প্রক্রিয়াকে নির্বাচনমুখী করার চাপ। দীর্ঘ প্রবাস শেষে দেশে ফেরেন তারেক রহমান। এরই মাঝে এক আপসহীন নেত্রীর চিরবিদায়, আসে দলীয় নেতৃত্বে পরিবর্তন, প্রতীক ফিরে পায় জামায়াত। রাজনীতির ময়দানে আসে তরুণদের দল, যা গণতন্ত্রের যাত্রাকে আরো বহুমাত্রিক করে তোলে। ওসমান হাদির মৃত্যু সহ টার্গেট কিলিংয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠলেও নানা ভয়, ভীতি আর শঙ্কা কাটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ফিরে পায় তাদের গণতান্ত্রিক অধিকার। এই সময় সবচেয়ে বড় সাফল্য রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং নির্বাচনী প্রক্রিয়ায় পৌঁছানো। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বলা যায় সফল হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা কখনোই সরলরৈখিক ছিল না। ইতিহাস বলছে প্রতিটি বাঁকেই এসেছে নতুন বাস্তবতা। এই অধ্যায়ও তার ব্যতিক্রম নয়। এখন মূল প্রশ্ন, নির্বাচনের পর রাজনৈতিক শক্তিগুলো কতটা সংলাপমুখী হবে, বিরোধী কণ্ঠ কতটা নিরাপদ থাকবে, আর জনগণের প্রত্যাশা কত দ্রুত নীতি নির্ধারণে প্রতিফলিত হবে। এইসব প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে এই যাত্রার প্রকৃত মূল্যায়ন। নীল দাস, জাগো নিউজ।
দর্শক, বহুল প্রতীক্ষিত এবং প্রত্যাশিত নির্বাচন শেষ, এবারে পালা সংসদ গঠনের। কেমন হবে এবারের সংসদ, এই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিক। চলে যাচ্ছি তার কাছে। সাদিক, স্বাগত আপনাকে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ধন্যবাদ। আমি শুরুতে যেমনটি বলছিলাম যে বহুল প্রতীক্ষিত এবং প্রত্যাশিত নির্বাচন শেষ এবং আমরা ফলাফলও পেয়েছি। বিএনপি এগিয়ে আছে, বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। সেখান থেকে যদি জিজ্ঞেস করি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা যদি আমরা বাদ দিই, তাহলে বলতে পারি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটি হয়েছে। আপনি পুরোটা সময় মাঠে ছিলেন, আপনার অভিজ্ঞতার কথা জানতে চাইবো শুরুতে। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনাকে বলে রাখি যে আমি বিগত বেশ কয়েকটি নির্বাচন আমি মাঠে কাভার করেছি, যেগুলো আমার যেটা অভিজ্ঞতা যে বিভিন্ন নির্বাচনে ভোটারদের একটা অভিযোগ থাকতো যে আমার ভোটটা অন্যজন দিয়ে দিল, আমি ভোট দিতে পারলাম না। পেশি শক্তির একটা খেলা দেখতাম যে যার পেশি শক্তি বেশি সে হচ্ছে তার লোকগুলো ভোট সেন্টারে আসতো, বাকি কেউ আসতো না। কিন্তু এবার দেখলাম একদম ভিন্ন চিত্র। মানুষ শান্তিপূর্ণভাবে আসছে, যার ভোট সে দিয়ে যাচ্ছে এবং ভোটের পরিবেশ আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং আমি বেশ কয়েকটা সেন্টারে ঘুরেছি, বিশেষ করে ঢাকা 2 আসনের, এরপরে ঢাকা 3 আসনের, এরপরে ঢাকা 8 আসনের। তো আমি কোথাও গোলযোগ বা কোনো ভোটারের কাছ থেকে আমি কোনো কিছু এখনও আমি পাই নাই। সেটা ভোটারের সাথে কথা বলেছি, ওখানে পুলিং এজেন্টের সাথে কথা বলেছি, এরপরে ভোট কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার দায়িত্বে থাকেন তাদের সাথে কথা বলেছি। মানে সামগ্রিক দিক থেকে আমি যে কয়েকটা নির্বাচন দেখেছি সব থেকে নির্বাচনটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। হ্যাঁ, কিছু কয়েকজন একটা মানে ইসিতে অভিযোগ করেছে যে গণনার ক্ষেত্রে নাকি তাদের একটু মানে অন্য কিছু করা হয়েছে, বিশেষ করে ঢাকা 13-তে মামুনুল হক, এরপরে উনি জামাত সহ 11 দলীয় জোটের প্রার্থী, আর একটা হচ্ছে ফুটবলার, নাম করা ফুটবলার বাংলাদেশের আমিরুল ইসলাম, এরপরে মায়ের ডাকের যিনি ছিলেন তুলি আপা, সরি আপার নামটা আমি পুরোপুরি জানি না। হ্যাঁ, তো একটা বিষয় কি যে আসলে মানে ওরা কিন্তু খুব বেশি ডিফারেন্স হারে নাই, কেউ হচ্ছে 1,500 2,000, মানে তাদের কেউ তো পরাজয় মেনে নিতে চায় না যে আরেকটু যদি গণে আরেকটু যদি আমার মানে 2,000 ক্রস করে কোনোভাবে, এই একটা ভোট সংখ্যা বাড়লেও বাড়তে পারে, কিন্তু নির্বাচনে আসলে হার জিত থাকবে, এটাই আসলে স্বাভাবিক ব্যাপার। এবং আপনি বলছিলেন যে বেশ কয়েকটি নির্বাচন আপনি কভার করেছেন। অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচনের কথা যদি বলি, তাহলে এই নির্বাচনটি আসলে কেন ভিন্ন এবং যদি বলি যে দেশের জন্য গুরুত্বপূর্ণ, আমরা বলতে পারি কেন মনে হচ্ছে যে ভিন্ন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে অন্য যে নির্বাচনগুলো হয়ে থাকে যে একটা কোনো সরকার থাকে, সে নিরপেক্ষ সরকার হোক বা চলমান কোনো সরকার হোক, কিন্তু এবার কিন্তু ওই ধরনের সরকার ছিল না, একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। আমাদের জুলাই আগস্ট পরবর্তী একটা অগ্নিগর্ভ একটা দেশ ছিল আমাদের, চারিদিকে হানাহানি মারামারি একটা অনিশ্চয়তা। তো ওর মধ্যে থেকে আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেন, চালকের আসনে আসলেন। তারপরেও আপনি জানেন যে নির্বাচিত সরকার না আসলে কিন্তু দেশে অনেক মানে ঝামেলা হয়। প্রধান যে হয় আপনার সাথে বড় কোনো চুক্তি কোনো দেশ করবে না, এবং আপনাকে কোনো বড় যে আমাদের যে উন্নয়ন সহযোগী আছে বা ঋণদাতা যেগুলো আছে, এডিবি বলেন, বিশ্বব্যাংক বলেন, জাইকা বলেন, ওনারা কিন্তু আমাদের সাথে কোনো প্রজেক্টে তারা লোন সাইনিং করবে না। কারণ সোজা সাপটা কথা, আমার ঘরে যদি অশান্তি থাকে আমার কিন্তু কেউ টাকা ধার দেবে না, কিন্তু আমার যদি না আমার নেতৃত্ব ঠিক আছে, সংসার আমার ওকে আছে, অনেকে টাকা ধার দিতে যাবে। তো বিনিয়োগ আসবে না, বিনিয়োগ না আসলে আমাদের কর্মসংস্থান হবে না, আর কর্মসংস্থান না হলে তো আমাদের সব থেকে যারা তরুণ সমাজ বা যারা সদ্য পড়াশোনা শেষ করলো তাদের জন্য একটা খুবই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে পরিবর্তিত সরকার এসেছে এর কাছে আমাদের সবার কিন্তু প্রত্যাশা অনেক বেশি। দেশের উন্নয়ন হবে, বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা হবে, এই আর কি। এবং যে দিকগুলো থেকে আসলে বাংলাদেশ পিছিয়ে ছিল সেই দিকগুলো নিয়েও নতুন সরকার কাজ করবে, এটি আশা করব। গণভোট নিয়ে যদি একটু জানতে চাই, আপনি গণভোটকে কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ গণভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এটি নিয়ে কি বলবেন? ধন্যবাদ। আসলে গণভোট বাংলাদেশের ইতিহাসে কিন্তু গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে কোনোদিনও হয়নি, এবারে প্রথম হয়েছে। কারণ বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে কোনো দলই যখন একটা মীমাংসা আসতে পারছিল না, তখন তারা জনগণের হাতে ছেড়ে দিল। তো সেই ক্ষেত্রে আপনার গণভোটও
মানুষ কিন্তু গণভোট বেশ আমাদের জাতীয় নির্বাচনের মতো কিন্তু গণভোট দিয়েছে, একদম কম না, প্রায় 8 কোটির কাছে, মানে 7,74,00,000 তারপরে সামথিং। আর আপনি জানেন যে জাতীয় নির্বাচন হার 59.44%, বাট গণভোট কিন্তু 6.26%। তো সেই ক্ষেত্রে মানুষ যে পরিবর্তন গণভোট দিয়ে আমি এটাই বুঝতে পেরেছি যে এখানে জয়যুক্ত হয়েছে, 4 কোটির উপরে পেয়েছে, না 2 কোটি সামথিং। সুতরাং মানুষ পরিবর্তনের পক্ষে, তার একটা সংস্কার চায়, তার একটা পরিবর্তন চায়। মানে আমাদের যে বর্তমান বিদ্যমান যে প্রেক্ষাপট, বিদ্যমান যে আমাদের আইন, বিদ্যমান যে নিয়ম, এটার মানুষ পরিবর্তন চায়। এটার স্পষ্ট বার্তা কিন্তু গণভোটে। একদমই। এবং সাদিক, একটা অভ্যুত্থান, এরপরে সরকার পতন, তারপর নানা চড়াই উতরাই পেরিয়ে আসলে লাল সবুজের বাংলাদেশ এখন সংসদের পথে। এই গণতান্ত্রিক যে যাত্রা, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে গণতান্ত্রিক যাত্রা, আমরা কিন্তু একটা গণতান্ত্রিক সরকার, এটা কিন্তু সবারই কিন্তু প্রত্যাশা যে একটা গণতান্ত্রিক সরকার আসুক, আর জনগণের সরকার আসুক, তারা দেশের দায়িত্বভার নিক। কারণ আপনি দেখেন যে জনগণের সরকার না আসলে নানা ধরনের কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল, এখানে মব, ওখানে ঝামেলা, মানে কেউ কারোর কিন্তু কমান্ড মানছিল না। মানে আমাদের একটা নেতা কিন্তু দরকার ছিল, একটা নির্বাচিত। সুতরাং দেশ একটা নির্বাচিত নেতা পেয়েছে, তারেক রহমান। উনি কিন্তু তরুণই বলা যায়। এবং আপনি দেখেন এবার সংসদে কিন্তু অনেক তরুণ কিন্তু এবার সংসদ সদস্য হয়েছে, যেমন এনসিপির প্রায় সবগুলোই, হান্নান মাসুদ থেকে শুরু করে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ আছেন, এরপরে আপনার পুতুল নামের একটা আপা আছেন নাটোর থেকে, উনি পাশ করেছেন, ওনার বয়সও বেশি না। আবার সিনিয়র নেতারাও আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মোশাররফ হোসেন, তারপরে শফিকুর রহমান সাহেব, ডক্টর মঈন খান। সুতরাং তরুণ এবং মানে প্রবীণদের বা সিনিয়রদের সমন্বয়ে একটা ভালো একটা সংসদ আমরা প্রত্যাশা করছি, যে সংসদে মানুষের প্রকৃত আশাকাঙ্ক্ষা পূরণ হবে। আর একটা বড় বিষয়, আপনি দেখেন যে 1.5 বছর, এই 1.5 বছরে যারা অন্তর্বর্তী সরকার থাকে তারা কিন্তু বড় কোনো ডিসিশন নিতে পারে না, চলমান কাজগুলো করেছে। আপনি দেখেন আমাদের কিন্তু বর্তমানে অবকাঠামোর অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে সড়ক অবকাঠামো। সুতরাং নতুন যারা আসবে তারা সড়কের নানা ধরনের উদ্যোগ নেবে, এরপরে প্ল্যানটা খুব ভালো করবে, এমনভাবে প্ল্যান করবে যাতে করে আমাদের কর্মসংস্থান হয়, অবকাঠামোর উন্নয়ন হয়। এই দুটা জিনিস ঠিক থাকলে কিন্তু মানুষের অনেক, মানে তাদের অনেক চাহিদা পূরণ হবে এর মাধ্যমে। জি, একদমই। এবং এবারের সংসদে আমরা একটু ভিন্ন রকম চিত্রই মনে হয় দেখতে পাবো, কারণ আপনিও বলছিলেন যে তরুণ অনেকেই আছেন যারা অংশগ্রহণ করছেন এবং প্রবীণরাও আছেন। তো দুজনের আইডিয়া কিংবা দুজনের অংশগ্রহণে আমার মনে হয় যে প্রবীণ যারা রাজনীতিবিদরা আছেন তাদের যেই অভিজ্ঞতা, সবকিছুর মিশ্রণে আমরা চাইবো যে ভালো কিছুই আমরা আশা করব। এবং আপনি সংসদের কথা বলছিলেন, আপনার কাছে যদি জানতে চাই যে যেমন প্রতিশ্রুতির ফুলঝুরি আসলে আমরা দেখেছি, এই আশাগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে, কি মনে হয় আপনার? আসলে আমরা কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি যে বিগত সময়ে অনেক প্রতিশ্রুতি কিন্তু আমরা দেখেছি, বাট বাস্তবায়ন কিন্তু হয়নি। আমরা কিন্তু শেখ হাসিনা 10 টাকা কেজি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি কিন্তু আমরা ভুলি নাই, উনি কিন্তু দিয়েছিল কিন্তু আমাদের খাওয়াতে পারে নাই। সুতরাং বিএনপি থেকে বড় একটা প্রতিশ্রুতি দিয়েছে ফ্যামিলি কার্ড, যেটা নারীদের টাকা দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের আদলে কিন্তু একটা, যেমন আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু একটা কর্মসূচি একটা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে নেত্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক ওই রকম এক টাইপের এটা হবে। নারীদের হাতে টাকা থাকবে, তারা যদি মাসে মাসে টাকা থাকতে পারে, তারা হচ্ছে বাচ্চার বই কিনে দিতে পারবে, খাতা কিনে দিতে পারবে। খালি মায়েরা খালি ওনার স্বামীর প্রতি খালি চেয়ে থাকবে না, তারাও বাচ্চাদের অনেক কিছু পূরণ করতে পারবে। সুতরাং আমরা চাই, এবং কর্মসংস্থানেরও কিন্তু একটা বড় কথা বলা হয়েছে। এরপরে আমাদের যে অবকাঠামোর উন্নয়নের কথা বলা হয়েছে। আবার আমাদের যে ঢাকা শহরে মানুষের যাতায়াতের অনেক ঝামেলা হয়, এই জন্য মনোরেলের কথা উনি বলেছেন। সুতরাং আমরা চাইবো যে ওনাদের প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস হয়ে কিন্তু মানুষ দুহাত ভরে ওনাদের ভোট দিয়েছেন, একদম বলা যায় ভূমিধ্বস যায় 2/3 আমার বিশ্বাস যে ওনারা প্রতিশ্রুতিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে। আর পালন না করলে কিন্তু আপনি জানেন যে সকল ক্ষমতার অধিকারে জনগণ, তাহলে তারা পরবর্তীতে আবার ভিন্নভাবে তাদের করবে। জি, আমাদেরও প্রত্যাশা থাকবে যেন জনগণের সকল প্রতিশ্রুতি যেগুলো দিয়েছে সেগুলো যেন তারা সুষ্ঠুভাবে
পূরণ করতে পারেন। সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিকের সঙ্গে। এবারে যাচ্ছে অন্যান্য সংবাদে। নির্বাচনী আনুষ্ঠানিকতার শেষ ধাপও সম্পন্ন হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে 297টি সংসদীয় আসনের ফলাফল আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। শীঘ্রই শপথ নেবেন সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। 300টি সংসদীয় আসনের মধ্যে 299টিতে ভোট অনুষ্ঠিত হয়, তবে 2টি আসনে ফলাফল স্থগিত রাখে কমিশন। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এবার আনুষ্ঠানিকতা শেষে 297 আসনের গেজেট ঘোষণা করল ইসি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটেরও গেজেট প্রকাশ করেছে ইসি। শপথের জন্য বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী 297 জন সংসদ সদস্যের শপথ আগামী 16 থেকে 17 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এর আগে শুক্রবার দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেওয়ার পর সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা গেজেট প্রকাশ করা হয়। ত্রয়োদশ নবনির্বাচিত 297 সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশন। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে 2008 সালের পর প্রথম বিশ্বাসযোগ্য প্রতিযোগিতামূলক নির্বাচন এবং দক্ষতার সঙ্গে পরিচালিত বলে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। তবে নারী প্রার্থীর স্বচ্ছতা, বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা, অনলাইনে বিভ্রান্তিমূলক প্রচারণা এবং কিছু প্রক্রিয়াগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ব্রিফিংয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস এর মূল্যায়ন তুলে ধরেন। ব্রিফিংয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে নির্বাচনটি অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং মৌলিক স্বাধীনতা মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। তবে স্থানীয়ভাবে কিছু রাজনৈতিক সহিংসতা এবং অনলাইন বিভ্রান্তিমূলক প্রচারণা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে নারীদের জন্য সীমিত রাজনৈতিক পরিসর তাদের অংশগ্রহণে বাধা তৈরি করেছে। ইভার্স ইজাবস জানান, নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করেছে এবং অংশীজনদের আস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে। নির্বাচনী আইনি কাঠামো গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার জন্য উপযোগী হলেও আইনি নিশ্চয়তা ও জবাবদিহিতা বাড়াতে আরও সংস্কারের প্রয়োজন রয়েছে। Influencers and deceptive media accounts were the prime vector of disinformation on Facebook and on TikTok. Some of them were from outside Bangladesh. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান। শুভেচ্ছা বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা স্মরণ করে তারেক রহমানের আগামী দিনের চলার পথ আলোকিত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে তার মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় নাহিদ ইসলামের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাত্র এক বছর আগে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে ৬টিতেই বিজয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ অর্জন। নাহিদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী রেকর্ড ৬৫টি আসন জয় করে দেশের রাজনৈতিক মানচিত্রে নিজের প্রভাব শক্তিশালী করেছে। নির্বাচনে বিএনপি ২১২ আসন, জাতীয় নাগরিক পার্টি ৬ আসন এবং স্বতন্ত্র প্রার্থী ৬ জন জয়ী হন। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই রেকর্ড অর্জন শুধুমাত্র একটি নির্বাচনী জয় নয়, এটি তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রস্তুতি ও জনমত অনুসরণের ফল। বিরোধী দলের এই শক্তিশালী অবস্থান আগামী দিনের দেশের রাজনৈতিক কৌশল, সরকারের নীতি প্রণয়ন এবং আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে প্রথমে ধন্যবাদ জানাই। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিরোধী অবস্থান থাকা সত্ত্বেও দলটি রেকর্ড সংখ্যক আসন অর্জন করেছে, যা দেশের রাজনৈতিক মানচিত্রে তাদের প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মোট ২৯৯টি আসনের মধ্যে গণভোট হয়েছে ২৯৭টি। আদালতের আদেশে চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল স্থগিত আছে, ফলে এই দুটি আসন পরে ঘোষণা করা হবে। এছাড়া শেরপুর ৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত আছে, যা নতুন তফসিল অনুযায়ী নেওয়া হবে। ফলে দেখা যাচ্ছে বিএনপি ২১২ আসন পেয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৫ আসন, জাতীয় নাগরিক পার্টি ৬ আসন, স্বতন্ত্র প্রার্থী ৬ জন এবং অন্যান্য দল অন্তত ৮ জন আসনে জয়ী হয়েছেন। ৫৯.৪৪% ভোট পড়েছে সারা দেশে, যা নির্বাচনের ব্যাপক অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই রেকর্ড অর্জন শুধুমাত্র একটি নির্বাচনী জয় নয়, এটি তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রস্তুতি ও জনমত অনুসরণের ফল। বিরোধী দলের এই শক্তিশালী অবস্থান আগামী দিনে দেশের রাজনৈতিক কৌশল, সরকারের নীতি প্রণয়ন এবং আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহর ও গ্রামীণ অঞ্চলের ভোটারদের সমর্থন দেখাচ্ছে যে বিরোধী দলও নির্বাচনী প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এই ফলাফল দেশের রাজনৈতিক ভারসাম্য ও বিরোধী দলের ক্ষমতার স্পষ্ট প্রতিফলন। সংক্ষেপে, ইতিহাসের সর্বোচ্চ আসন অর্জন করে জামাত প্রমাণ করল, বিরোধী দল হিসেবে তাদের উপস্থিতি এখন আরও শক্তিশালী এবং বাংলাদেশের রাজনৈতিক চিত্রে তাদের প্রভাব নির্ধারক হয়ে উঠছে। যে শীট এসেছে আমাদের কাছে, সাইন করা শীট, সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি। মামদুহা রাইসা, জাগো নিউজ। বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই। প্রকৃতিতে আজ নবপ্রাণের স্পন্দন। শীতের রিক্ততা ঝেড়ে কচি পাতার সবুজ আর আগুন রাঙা শিমুল পলাশের শোভায় প্রকৃতি আজ গেয়ে উঠছে জীবনের জয়গান। আজ পহেলা ফাল্গুন, একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস হয়। বাঙালির প্রাণের এই উৎসবে যুক্ত হয়েছে অনন্য এক বৈশ্বিক মাত্রা। ইটপাথরের ধূসর নগরীর যান্ত্রিকতা ছাপিয়ে আজ রাজপথ দখল করেছে বাসন্তের রং, আর বাতাসে ভাসছে বসন্তের দক্ষিণা সমীরণ। বসন্তের আবাহন আর ভালোবাসার উষ্ণতা মিশে আজ একাকার। প্রকৃতিতে জেগে উঠেছে নতুন রঙে, ফুলে সুরে কলতানে। এত ফুল, এত রং, এত সুর দক্ষিণের বাতাসে ভর করে দোলা দিয়ে চলে যায় বাঙালির চোখে মুখে হৃদয়ে। কি জানি এক অনুভূতিতে আকুল হয় প্রাণ, জেগে ওঠে বাঙালির ভালোবাসা আর পাওয়া না পাওয়ার একান্ত অনুভূতি। ঋতুচক্রে ফাল্গুন, চৈত্র ২ মাস বসন্তকাল, ষড়ঋতুর শেষ ঋতু।
আজ সেই ফাল্গুনের প্রথম দিন, বসন্তের শুরু। অর্ধযুগ আগে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে বাংলা বর্ষপঞ্জির বিশেষ তারিখগুলো সমন্বয় করার জন্য বাংলা বর্ষপঞ্জি সংস্কার করে বাংলা একাডেমি। এরপর থেকেই এখন প্রতি বছরই পহেলা ফাল্গুন পড়েছে ইংরেজি 14 ফেব্রুয়ারিতে। ফলে কয়েক বছর ধরেই বসন্তের শুরুর দিনটি অনেকের জন্যই হাজির হচ্ছে ভালোবাসা দিবসের বাড়তি রং নিয়ে। দর্শক, রাজধানীতে লেগেছে ফাগুনের হাওয়া। শাহবাগের ফুলের দোকানে বাড়ছে ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। জি, ইতিমধ্যে আমরা রয়েছি রাজধানীর শাহবাগে। শীতের রুক্ষতাকে পেছনে ফেলে প্রকৃতিকে আবার নতুন রূপে সাজিয়ে তোলার যে বসন্তের আগমনী বার্তা, সেই আগমনী বার্তা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু রাজধানীর এই ফুলের মার্কেটে আছি। আমরা দেখতে পাচ্ছি যে যুবক এবং যুবতীরা যারা আছেন বাসন্তী রঙের যে শাড়ি এবং পাঞ্জাবি পরে রাজপথ দখল করেছে। পাশাপাশি লাল টুকটুকে ফুল হাতে নিয়ে, গোলাপ ফুল হাতে নিয়ে এবং শাড়ি পরে কিন্তু এখানে এসেছে। যদিও আজকে বিশেষ কোনো ইভেন্ট নেই ঢাকাতে, যেখানে থাকার কথা প্রতি বছরের নেই চিরায়ত নিয়মে, যেখানে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যেখানে হওয়ার কথা সেখানে হচ্ছে না, সেটি আগারগাঁওয়ের একটি জায়গায় হচ্ছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেই বসন্তের উৎসবে কিছুটা ভাটা পড়েছে। তবে সেই দিনটিকে উৎসব এবং আমেজের মধ্যে রাখার জন্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাজধানীর শাহবাগের ফুলের মার্কেটে কিন্তু সকাল থেকে তরুণীরা ফুল কিনছেন, ছবি তুলছেন, প্রিয়জনদেরকে নিয়ে আসছেন, যে অন্যরকম অনুমোদনের মধ্যে দিয়ে এই দিনটিকে তারা উৎসব মুখরভাবে পালন করছে। পাশাপাশি আজকে যেমন বসন্ত, পাশাপাশি হচ্ছে আজকে ভালোবাসা দিবসও, এই ভালোবাসা দিবসেও কিন্তু তারা এই দিনটিকে তারা উৎসব মুখরভাবে পালন করছে। দুটি দিবস দিন অন্যরকমভাবে তারা পালন করছে। এই ছিল রাজধানীর শাহবাগ থেকে সর্বশেষ। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরানের সরকারের পরিবর্তনই হবে সবচেয়ে ভালো বিষয়। তিনি ইসলামিক প্রজাতন্ত্রের উপর সামরিক চাপ বাড়ানোর জন্য মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর কথাও বলেছেন। ইরানের সরকারের পতনের জন্য ট্রাম্পের এমন মন্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট আহ্বান এবং ওয়াশিংটনের চিরশত্রু তেহরানের উপর পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য চুক্তির ক্ষেত্রে চাপ প্রয়োগের অংশ। এদিকে 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানি শাহের নির্বাসিত পুত্র তেহরানের বিক্ষোভের সময় রক্তক্ষয়ী দমনপীড়নের পর আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য তার পুনরায় আহ্বান জানিয়েছেন। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন যে তিনি ইরানে বর্তমান শাসনের পরিবর্তন চান কিনা। তিনি এর উত্তরে বলেন, মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো জিনিস যা ঘটতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে ইরানের ক্ষমতা কার হাতে হস্তান্তরের কথা ভাবছেন তা জানাতে অস্বীকৃতি জানালেও ট্রাম্প বলেছেন, এক্ষেত্রে বিকল্প মানুষ আছে। হোয়াইট হাউসে এর আগে বক্তৃতাকালে ট্রাম্প বলেছিলেন, বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইরানের ওপর চাপ বাড়ানোর জন্য খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যে চলে যাবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নানা নাটকীয়তার পর যখন 15 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান ম্যাচটি মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত হলো, তখন নতুন করে শঙ্কা দেখা দিয়েছে এই ম্যাচটি ঘিরে। এবার সমস্যাটা প্রাকৃতিক। 15 ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে কলম্বোয় সেদিন তুমুল বৃষ্টি হতে পারে, যার ফলে টি-20 বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কলম্বোয় অনুষ্ঠিতব্য এই হাই ভোল্টেজ ম্যাচে বৃষ্টির উচ্চ ঝুঁকি রয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে শ্রীলঙ্কা আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে কলম্বো ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেড়েছে, যা ম্যাচের সূচিতে প্রভাব ফেলতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দিনভর তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং আবহাওয়া থাকবে গরম ও আর্দ্র। বিকেল থেকে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বৃষ্টির সম্ভাবনা 50 থেকে 70%। কিছু আবহাওয়া মডেল ইঙ্গিত দিচ্ছে ম্যাচ শুরুর আগে ভারী বজ্রবৃষ্টি হতে পারে, ফলে টস বিলম্বিত হওয়া বা ম্যাচ সংক্ষিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে রাত 8টার পর আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা থাকলেও বিচ্ছিন্ন বৃষ্টির আশঙ্কা পুরো রাত জুড়েই থাকতে পারে। এদিকে আর প্রেমাদাসা স্টেডিয়ামের আধুনিক ড্রেনেজ ব্যবস্থা আয়োজকদের কিছুটা স্বস্তি দিচ্ছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উত্তাল সময় পেরিয়ে সংসদের পথে বাংলাদেশ, প্রতিশ্রুতির ফুলঝুরি বাস্তবায়নের প্রত্যাশায় লাল সবুজের মানুষেরা। নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের গেজেট প্রকাশ, আগামী 16 থেকে 17 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে শপথ, জানালেন প্রেস সচিব। আজ পহেলা ফাল্গুন, বসন্ত আর ভালোবাসা রাঙাবে প্রাণ প্রকৃতি, শাহবাগের ফুলের দোকানে বাড়ছে ভিড়। ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে সবচেয়ে ভালো বিষয়, মন্তব্য ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সম্ভাবনা। এবং 15 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, বৃষ্টিতে ভেস্তে যাওয়ার শঙ্কা, ভারত পাকিস্তান মহারণ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।